নমস্কার। পরীক্ষা স্পেশালে সকলকে স্বাগত। আজ পরীক্ষা স্পেশালে আলোচনার বিষয়বস্তু হচ্ছে জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের প্রস্তুতি সেই নিয়ে শেষ মুহূর্তে টিপস দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুই বিশেষজ্ঞ। ডক্টর বিশ্বজিৎ কুণ্ডু, সহশিক্ষক, সাউথ সুবারবান মেন স্কুল, ভবানীপুর থেকে এসেছেন। সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা পাখিরা, সহশিক্ষিকা, মশাট গার্লস হাই স্কুল, দক্ষিণ চব্বিশ পরগনা। আপনাদের দুজনকেই স্বাগত স্টুডিওতে। প্রথমেই তো বলে দিয়েছি যে জীবন বিজ্ঞানের প্রস্তুতি সেই নিয়ে আজকে আমরা আলোচনায় থাকবো। স্যার, প্রথমেই যদি একটু আপনি মার্কস ডিস্ট্রিবিউশনটা ছাত্রছাত্রীরা জানে তাও একটু সহজ করে বলে দেন। হ্যাঁ, জীবন বিজ্ঞান প্রশ্নের পূর্ণমান 90। সেই প্রশ্নের মোট 4টে বিভাগ। ক বিভাগের মোট প্রশ্নের সংখ্যা 15টি। 15 কোশ্চেন্স, সবগুলোই এমসিকিউ। ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক। কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ গ্রুপ বি বা বিভাগ খ, সেখানে স্টুডেন্টরা পাবে মোট 26টি প্রশ্ন। তার মধ্যে থেকে তারা চুজ করে নেবে মোট 21টি প্রশ্ন। এই প্রশ্নগুলোর কোনোটা হচ্ছে ট্রু ফলস টাইপ, কোনোটা হচ্ছে ম্যাচিং টাইপ, কোনোটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ, এই রকম। আর শেষ দিকে কতগুলো প্রশ্ন হয় সেগুলো সব একটি বাক্য বা একটি শব্দে উত্তর লেখা। কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ গ বিভাগ, সেখান থেকে স্টুডেন্টসদের দেওয়া হয় মোট 17টি প্রশ্ন। তার মধ্যে থেকে স্টুডেন্টরা বেছে নেয় মোট 12টি প্রশ্ন। তারপরে আসছে বড় প্রশ্ন, গ্রুপ ডি বা বিভাগ ঘ। সেখানে প্রতিটি কোশ্চেনই 2টো করে এবং অর থাকবে। তার মধ্যে থেকে স্টুডেন্টরা মোট করে 6টি প্রশ্ন। বড় প্রশ্নগুলোর মান 5, অর্থাৎ অবজেক্টিভ পার্ট, যেটাকে আমরা 1 মার্কস বা 2 মার্কসের কোশ্চেন বলে ভাবি, সেগুলোর সাকুল্যে মার্কস কিন্তু 60। আর বড় প্রশ্নগুলো প্রতিটি কোশ্চেনের মান 5, তাহলে সেখানে স্টুডেন্টসরা করছে মোট 6টা প্রশ্ন, অর্থাৎ 30। আচ্ছা, 60 প্লাস 30 90। আর 10 মার্কস অ্যাসেসমেন্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এটা বিদ্যালয়ে পাঠায়। আচ্ছা ম্যাডাম, এবার একটুখানি আপনার কাছে আসি যে বিষয়বস্তু, যে কি কি বিষয়গুলো রয়েছে এই পুরো যে 60 নম্বর মাল্টিপল চয়েস এবং যে ব্রড কোয়েশ্চেন পুরোটা, এবং কোন কোন জায়গাগুলো স্টুডেন্টরা বেশি জোর দেবে একটু যদি বলেন। আচ্ছা, ওদের যে 4টে ইউনিট রয়েছে, সেই 4টে ইউনিটের সব জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসবে। সুতরাং ওরা কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যাবে এই ভাবনা কিন্তু ভেবে পরীক্ষায় ওরা যাবে না। সব চ্যাপ্টারকেই ওরা সমান গুরুত্ব দিয়ে পড়বে এবং সব চ্যাপ্টার থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এবার কেউ কোনো চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিতেই পারে, মনে করতে পারে যে সেটাই সে অ্যাটেন্ড করলো, অরটা তখন সে করলো না। এর সাথে সাথে ওরা যেটা করবে জীবনবিজ্ঞান বিষয়, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ওদের কিন্তু প্রশ্নের সাথে তো অনেক সময় আমরা ড্রয়িং করতে বলি, তার সাথে সাথে যেটা হচ্ছে ওদের একটা বড় প্রশ্ন যে 5 নম্বরে শুরু হচ্ছে, তার প্রথম প্রশ্নটাই থাকছে হচ্ছে চিহ্নিত চিত্ত, যার পূর্ণ মান হচ্ছে 5 নম্বর। 3 নম্বর আঁকার জন্য থাকে, 2 নম্বর চিহ্নিতকরণের জন্য থাকে। ওরা কিন্তু খুব ভালো করে এই সময় সেটা প্র্যাকটিস করবে, কারণ এখানে ফুল মার্কস পাওয়ার ওদের একটা জায়গা রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে ওরা লেবেলিংটা করবে না। খাতার ডান দিকে লাইন টেনে পেন্সিল দিয়েই ওরা কি করবে, চিহ্নিতকরণ করবে। একটা ফুল পেজে সবসময় আঁকাটা আঁকবে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি স্যার, সেটা হচ্ছে ধরুন এই যে প্রশ্নের উত্তরগুলো, বড় প্রশ্নের উত্তরগুলো বিশেষত, সেখানে যে পার্ট মার্কগুলো থাকে, তাহলে লেখার সময় কি পার্ট মার্কে প্যারাগ্রাফ করে করে লিখবে এবং সেখানে কি হেডিং আর বুলেট এগুলো কিছু ইউজ করবে? একটু আপনারা তো এতদিন ধরে খাতা দেখছেন, যদি একটু বলেন। হ্যাঁ, প্রতিটা পার্ট কোশ্চেনের প্যারাগ্রাফ আলাদা হবে। স্টুডেন্টরা বুলেট দিয়ে লিখতে পারে, তবে লেখার জন্য কিন্তু ব্লু বা ব্ল্যাক কালির পেনই ব্যবহার করবে। লাল বা সবুজ বা অন্য রঙের কোনো ব্যবহার করা বাঞ্ছনীয় নয়। আচ্ছা, এর সঙ্গে যেটা জিজ্ঞেস করবো, এই যে ব্রড কোয়েশ্চেনের আনসার লিখছে, লেখার মাঝে মাঝে ধরুন কোনো একটা চিত্র বা কিছু হয়তো ডিমান্ড করছে, তাহলে সেই লেখার মাঝখানেই সে বক্স করে একটা দিকে সেটা আঁকতে পারে তো? অবশ্যই, অনেক সময় হয় সে হয়তো ভাষায় বিষয়বস্তুটা সঠিকভাবে প্রকাশ করতে পারলো না,
কিন্তু সে সঠিক চিত্রটা এঁকেছে, তখনও আমাদের নাম্বার দেওয়া তাকে কি থাকে, জায়গা থাকে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে একটা জিনিস করবো যে এই যে মাল্টিপল চয়েস যখন করছে তখন অনেক সময় ছাত্রদের মধ্যে একটা প্রবণতা থাকে, দুটো প্রবণতা। এক হচ্ছে যতগুলো আনসার করতে হবে, ধরুন 7টা করতে হচ্ছে বা 10টা, 4টে এখন করলাম, পরের 3টে পরে করলাম, একই নাম্বার দিয়ে। আবার অনেকে 7টার জায়গায় বেশি কোয়েশ্চেনের আনসার অ্যাটেন্ড করে। এই বিষয়টা যদি আপনারা দুজনে একটু একটু করে আলোকপাত করেন। এক্সট্রা করতে পারে ছেলেমেয়েদের, আমরা কখনোই বলবো না যে তোমরা করো না, কিন্তু পুরো খাতা জুড়ে সেটা না করে, কোনোটা হয়তো 6টা দেওয়া আছে, করতে হবে 5টা, সে সেখানে 6টাই করলো, একই জায়গায় করলো। পুরো খাতা জুড়ে এক্সট্রা করলে যেটা হয়, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যে খাতা দেখছেন তার অসুবিধা হয়। তো একই জায়গায় এক্সট্রা ওরা করতেই পারে, এবং ছেলেমেয়েরা বাড়িতে এসে হিসাব করে যে ওরা কত নাম্বার পাবে। অনেক সময় দেখা যায় যে তারা যে এক্সট্রা করেছে সেই নাম্বারটাকে ধরে হিসাব করছে। তো এই বিষয়ে একটা স্পষ্ট আমার বার্তা রয়েছে ছেলেমেয়েদের কাছে, যে কেজিংয়ে কিন্তু সেটা ধরা পড়বেই, আমাদের দুবার করে কেজিং করা হয়, সেটা ধরা পড়বেই। যেটা যদি এরকম হয় যে প্রথমটা ভুল হয়েছে, ও পরের এক্সট্রা যেটা করেছে সেটা ঠিক হয়েছে, তার নাম্বার পেয়ে গেল, কিন্তু কোনো অতিরিক্ত নাম্বার সে পাবে না, কেজিংয়ে সেটা ধরা পড়বে। এক্সট্রা করলেও একই জায়গায় করুক, সারা খাতা জুড়ে না করে, মানে ছড়িয়ে ছিটিয়ে না করাই একদম। এটা তাই না, খাতা দেখতে গেলে খুব সমস্যা হয়, কারণ প্রথমে 4টে উত্তর দেখে নিয়ে আবার তারপরে সেই ক্যাটাগরি নিয়ে আবার 3টে, কারণ একবার 4 একবার 2 এরকম করে করতে অসুবিধা। আবার এমনও দেখা যায় যে একই কোশ্চেন সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লিখেছে, ওটাও কিন্তু গ্রাহ্য হবে না, যে কোনো প্রথমটাই ধরা হবে, স্বীকৃত হবে, কিন্তু অন্যগুলো তখন স্বীকৃত হবে না। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করবো, অনেকেরই একটা প্রবণতা থাকে যে ভুল হয়েছে, হতেই পারে ভুল, কিন্তু সেই শব্দটা কি পেন থ্রু করে কাটবে না, সেই পুরোটা অনেকে আছে যে হিজিবিজি করে সেই খাতাটা শুধু পেন থ্রু করবে, কোনো রকম কোনো এমন কিছু করবে না যেন খাতাটা নোংরা হয়ে যায়। আচ্ছা, এই চিত্র অঙ্কনের কথা বললেন, চিহ্নিতকরণের কথা, মূলত কি কি ধরনের চিত্র আসে এবছরের জন্য? ভীষণভাবে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিবর্ত চাপ, নিউরন, কোষ বিভাজনের বিভিন্ন দশা, অ্যানাফেজ এসে গেছে ঠিক কথাই, মেটাফেজ ইম্পর্টেন্ট, অন্যগুলোও ওরা প্র্যাকটিস করে যাবে। আর ইউক্যারিওটিক ক্রোমোজোম, এই 4টে আঁকা সবাইকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, এবং চিহ্নিত চিত্র মানে সবকটা লেবেলিং সহ প্র্যাকটিস করে যেতে হবে। এখানে আমার একটু বলার আছে, সেটা হচ্ছে প্রশ্নে যেটুকু অংশ চিহ্নিত করতে বলেছে ততটুকুই সে চিহ্নিত করবে, অতিরিক্ত কোনো পয়েন্ট চিহ্নিত করলে নাম্বার কিন্তু দেওয়া হবে না। আচ্ছা, যেটুকুনি করেছে সেই কটা চিহ্নিতকরণ যদি সঠিক হয় তাহলে সে পূর্ণমান পাবে, এবং এই রকম স্পষ্ট ছবিতে কিন্তু পুরো নাম্বারও ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি একটা মানে আমাদের একটা দিশা দেন, যে অনেক সময় হয় চিত্রটা উপরে আঁকলো, কিসের চিত্র সেটা নিচে লিখলো, এবং যেরকম অ্যারো দিয়ে যেরকম লেভেলিং করা সেটা করা, নাকি এই যে কিসের চিত্র সেটা উপরে লিখবে, এটার কি কোনো কিছু আছে? এর কোনো নিয়ম নেই, উপরেও লিখতে পারে নিচেও লিখতে পারে, কিন্তু লিখবে অবশ্যই। আচ্ছা, এই ক্ষেত্রে বলি ব্রড কোয়েশ্চেনে আসবো, যে ব্রড কোয়েশ্চেন যে পার্টগুলোতে আছে সেইগুলোর কিভাবে আনসারটাকে সাজাবে খাতায়, সেটা একটু যদি বলেন, দুজনেই আপনারা একটু বলুন। ব্রড কোশ্চেনের মধ্যে আমি তো সবসময় বলবো যেগুলো হচ্ছে 5 নম্বর ওদের সর্বোচ্চ নম্বর, সেটা ব্রেক থাকে, 3+2 থাকতে পারে, 2+3 থাকতে পারে, 4+1ও থাকতে পারে। তো এরকম ব্রেকিং কোশ্চেন তো ওরা চয়েস করবেই, এবং যেটা ওরা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে এমন কোশ্চেন চয়েস করবে। বংশগতি চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসেই, সেখানে চেকার বোর্ড থাকে, চেকার বোর্ড ওরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষার খাতায় কোনো যে ঘাবড়ে গিয়ে বা হচ্ছে মানে সেই সময় টেনশন বশত যেন ভুল না করে, বারবার ওটা প্র্যাকটিস করলে কিন্তু ওরা এই কদিনের মধ্যে সেটা রপ্ত করে ফেলতে পারবে। আর আপনি যদি আর একটু কিছু সংযোজন করেন। যা বললেন সেটা তো একদম ঠিক। আর আমার সাজেশন হচ্ছে ধীরে সুস্থে প্রশ্নটা পড়বে, পড়বার পর সে ভেবে চিনতে ঠিক করলো যে কোশ্চেন নাম্বার 4.2 তার আমি প্রথম অংশটা করব নাকি অর দিয়ে যে দ্বিতীয় প্রশ্নটি আছে সেটা করব, আগে আমি ভেবে নেব। তারপর আমি সেই প্রশ্ন যেটা আমার সবচেয়ে বেশি তৈরি আছে সেই প্রশ্নের উত্তর লেখা শুরু করব। কিন্তু এমন যেন নয় তাড়াহুড়ো করে আমি একটা লেখা লিখে 4টে লাইন লিখেছি, তারপর আমার মনে হলো না ভালো হচ্ছে না, আমি আবার কেটে দিলাম, দিয়ে আমি আবার লেখা শুরু করলাম, তাতে সময়টা নষ্ট হয় আর লেখার
কিন্তু সেই মতো আমরা কোয়ালিটি খুব একটা পাই না। আচ্ছা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কোনো ছাত্রছাত্রী তারা যদি মনে করে যে 4.5-এর কোশ্চেনটি সে আগে লিখতে চায়, করতে পারে, কিন্তু যখন সে ডায়াগ্রামের কোশ্চেনটি করবে, একটা পেজে শুধু ডায়াগ্রামের কোশ্চেনটিই করবে, সেই পেজে অন্য কোনো কোশ্চেন লেখা শুরু করবে না বা কোনো প্রশ্নের উত্তর লেখা শেষ হবে না। আচ্ছা, আর একটা জিনিস হয় যে পরীক্ষার খাতায় লিখতে লিখতে হয়তো পেজের 10% বাকি আছে নিচে, সেখানেই কি আবার অনেকে আছে যে পরের কোয়েশ্চেন শুরু করে দিল, এরকমও প্রবণতা এরকম দেখা কোনো যায়? জরুরি কোনো সেরকম কোনো বার্তা নেই, ওইটা পেন দিয়ে ওইটুকু হ্যাঁ। সে ফ্রেশ কোশ্চেন নতুন পরের পেজে পৃষ্ঠা করতে থেকে পারে। করতেই পারে। আচ্ছা, এইগুলো করার ক্ষেত্রে প্রশ্ন নির্বাচন যেমন একটা বড় দিক, হ্যাঁ। সেরকম প্রশ্নের উত্তর লেখার সময় যে কোন কোন বিষয়গুলোকে, সেগুলোকে বুলেট করে করে দেবে না হেডিং করে দেবে? আর পেন তো বললেন ব্লু এবং ব্ল্যাক ইউজ করবে, হ্যাঁ। তাহলে কি ব্লু দিয়ে বডিটা লেখার সময় তার মাঝখানে কোনো ইম্পর্টেন্ট কিছু একটা নাম হোক, কোনো একটা কারোর মানে কোনো একটা কোটেশন হোক, সায়েন্টিফিক নেম হোক, কিছু একটা হোক, তাহলে সেটা হয়তো ওর মনে হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ, সেটা ওই পেন দিয়ে কি আন্ডারলাইন করে দিতে পারে? হ্যাঁ, কোনো সেটা অসুবিধা করতেই নেই। পারে। আর সেটা ডিপেন্ড করছে যে ওদের হাতে স্পিড কতটা। এত কালি চেঞ্জ করতে গিয়ে যদি ওরা প্রশ্ন ছেড়ে আসে, তখন কিন্তু আবার মুশকিল হয়ে না, যায়। আমি বলছি ব্লুতে লিখছে, ব্লুতে ব্লুতে লিখছে? লিখতে লিখতে সেই পেন দিয়ে সেই লাইনটা হ্যাঁ। করতেই দাগটা পারে, দিয়ে- সেটা করতেই পারে, কোনো অসুবিধা নেই। বুলেট করে বৈশিষ্ট্যগুলো লিখতে পারে। পার্থক্য এলে কিন্তু কলাম করে পার্থক্য লেখাই ভালো, সেটা যেন টানা না লেখে, এই ব্যাপারটা ওদের মাথায় রাখতে হবে। আমরা সবসময় বলি যে যে কোনো জিনিস নিজের ভাষায় লেখো, উদাহরণ দাও, কিন্তু এর সাথে আমি আরেকটা জিনিস সংযোজন করব যে সূত্রকে কিন্তু কখনোই নিজের ভাষায় লেখা যায় না। ওটা কিন্তু বইতেই যা আছে, যেমন মেন্ডেলের যদি সূত্র লিখতে আসে, মেন্ডেলের প্রথম সূত্রটা বা দ্বিতীয় সূত্রটা যদি লিখতে আসে, তাহলে কিন্তু ওটা নিজের ভাষায় লিখলে হবে না। সূত্র সবসময় লিখতে হবে যে ভাষায় লেখা আছে বইতে, সেই ভাষাতেই। আচ্ছা, আর একটা জিনিস একটুখানি জানি আপনাদের থেকে, স্যার যদি একটু বলেন যে মাল্টিপল চয়েস এতটার ওদের মার্কস ক্যারি করার জায়গা রয়েছে, প্রায় অনেকটা, প্রায় 70%-এর কাছাকাছি মার্কস ক্যারি করার জায়গা রয়েছে, সেই মাল্টিপল চয়েস যখন এই লাস্ট মুহূর্তে গিয়ে ওরা হয়তো একটু প্র্যাকটিস করবে, বা সে কোন কোন দিকগুলোর ওপর জোর দেবে? এদের আমাদের জীবনবিজ্ঞান সিলেবাসে মোট 5টা ইউনিট আছে। খেয়াল করে দেখা যায় যে এমসিকিউ কোশ্চেন 15টা হয়। আমি আশা করব ওই এক একটা ইউনিট থেকে 3টে করে প্রশ্ন হয়, এবং দেখবেন এটা তাই হয়। এবার প্রথম ইউনিট, সেখানে আছে মোট 5টা ছোট ছোট টপিক। সেকেন্ড ইউনিট, সেখানে আছে 4টে টপিক। থার্ড, ফোর্থ 2টো করে, আর ফিফথ লাস্ট ইউনিট, সেখানেও আছে 4টে বিষয়। প্রতিটা থেকেই এই রকম আমি ইউনিট অনুযায়ী 3টে করে করে এমসিকিউ পাবো। এবার প্রশ্ন হচ্ছে, এমসিকিউ গুলো কি সব একটা বিবৃতি এবং 4টে অপশন? এরকম সবসময় হয় না। এগুলো হচ্ছে, মনে করুন আমি 2টো বিবৃতি দিলাম, বা 2টো মাইটোসিস কোষ বিভাজনের 2টি বৈশিষ্ট্য, বিবৃতি এ বিবৃতি বি বলে দিলাম। তারপর নিচে আমি অপশন দিচ্ছি যে ওই এ এবং বি এটা কোন কোষ বিভাজন বা কোন দশার বৈশিষ্ট্য, সেই অনুযায়ী এটা একটা হতে পারে। বিবৃতিমূলক, এ বিবৃতি সঠিক, বি বিবৃতি ভুল, বা দুটোই সঠিক দুটোই ভুল, এই রকম হতে পারে। আবার দেখা যাচ্ছে স্নায়ুতন্ত্র এবং হরমোন, তার পার্থক্য আছে 4টে পয়েন্ট, বা স্নায়ুতন্ত্র থেকে এরকম দেওয়া হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার কোনটা ভুল বা কোনটা সঠিকভাবে জোটবদ্ধ নয়, এই রকম এমসিকিউগুলো হয়। ফলে স্টুডেন্টরা, তাদেরকে আমি বলবো যে একটা টেস্ট পেপার যদি সলভ করে, একটা টেস্ট পেপারে আমি দেখছি যে জীবনবিজ্ঞানের 10 থেকে 12টা প্রশ্ন আছে, তাহলে আমি 10টা বা 12টা প্রশ্ন, এবং বিদ্যালয়ের শিক্ষকরা তো সব সময়, শিক্ষক শিক্ষিকারা তারা তো সব সময় ছাত্রদের জন্য রেডি। ফলে ওই টেস্ট পেপার থেকে সলভ করে, একটু যদি ডাউট কিছু থাকে, তারা একদিন স্কুলে এসে সব কিছু সলভ করে যায়, তাহলে আমার মনে হয় অনেক সুবিধা একদম। হবে।
আচ্ছা, এর সঙ্গে সঙ্গে একটা জিনিস বললাম, এই যে সলভ করার কথা হলো, এই যে পার্থক্য লেখার কথা বা বৈশিষ্ট্য লেখার কথা, এরম প্রশ্নগুলোতে অনেক সময় বলো 3টি পার্থক্য লেখো বা 3টি বৈশিষ্ট্য লেখো, যদি এরম থাকে, কিন্তু দুটো বৈশিষ্ট্য হয়তো খুব ছোট ছোট, তারা কি চাইলে ওই দুটো বৈশিষ্ট্য ক্লাব করে দিতে পারে? অবশ্যই সেটা করতেই পারে। আর এই 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমার আর একটা বিষয় বলার আছে। আমাদের জীবনবিজ্ঞানে এরকম অনেক আসে, আমি উদাহরণ দিয়েই বলছি, যে ডিএনএ এর পুরো নাম লেখো বা আরএনএ এর পুরো নাম লেখো। তো ছেলে মেয়েদের মধ্যে এটা একটা কোয়ারি থাকে যে এটা ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো। যদি তুমি ইংরেজিতে কনফিডেন্ট থাকো অবশ্যই লেখো, আর যদি মনে হয় না আমার বানান ভুল হতে পারে তাহলে কিন্তু বাংলাতেও লিখতে পারো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলেও কিন্তু তুমি পূর্ণ নাম্বারই পাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার কাটার জায়গা নেই। কিন্তু যদি ইংরেজিতে লিখতে গিয়ে বানান ভুল হয় সেক্ষেত্রে তো নাম্বার কাটার একটা জায়গা সেই থাকবে। জন্য তুমি কনফিডেন্ট আছো ঠিক লিখবেই, তাহলে তুমি লেখো, আর নইলে তুমি বাংলাতেই লেখো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর প্রতিটা প্রশ্নে যেগুলো বড় প্রশ্ন বিশেষত সেগুলোর কথা বলছি, আমরা তো মাল্টিপল চয়েস নিয়ে আলোচনা করলামই যে একসঙ্গে লেখাটা ভালো, পরপর যে কটা লিখতে হবে। ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা কোয়েশ্চেনের আনসার যখন শেষ হয়ে যাচ্ছে, অনেকগুলো প্যারাগ্রাফ করে হয়তো আমি আনসারটা লিখলাম অনুচ্ছেদ করে, কিন্তু তারপরে কি একটা এন্ড লাইন দিয়ে দিলে সুবিধা হয়? হ্যাঁ, টানবে। কোশ্চেন 4.1 ডায়াগ্রাম, 4.2 দুটো অল্টারনেট কোশ্চেন আছে, একটি চুজ করলো, লেখা যেখানে শেষ হলো সেখানে এন্ডিং লাইন টানবে, তারপর একটুখানি স্পেস ছাড়বে, ছাড়ার পর 4.3 বা পরের প্রশ্ন উত্তর লিখবে। এবার এন্ডিং লাইন টানবার আগে একটুখানি স্পেস রাখা ভালো, যদি পরে তার মনে হয় যে একটা পয়েন্ট আমি মিস করে গিয়েছি তাহলে সেটা ওই স্পেসের মধ্যে লিখলে অনেক সুবিধা হয়। তা না হলে সে হয়তো ওই একটা লাইন লাস্ট পেজে লিখেছে কিন্তু ততক্ষণে কোনো রকম কোনো ইনস্ট্রাকশন খাতাতে নেই, দেখে বোঝাও যাচ্ছে না যে তার একটা অংশ সে হয়তো একটা তারা চিহ্ন দিয়ে সে লাস্ট পেজে চলে গিয়েছে, ততক্ষণে তো পরীক্ষক নাম্বার বসিয়ে ফেলেছে, ওটা ওভাররাইটিং হবে না একদম। এবং এক্ষেত্রে একটা জিনিস এই কথা প্রসঙ্গে বলতে বলতে মনে হলো যে নাম্বার দেওয়ার ক্ষেত্রে খাতায় মার্জিন টানা বা চারদিকে খাতাটা মুড়ে স্পেস রাখা, এটার বিষয়ে যদি একটুখানি বলে দেন। খাতায় তো অবশ্যই মার্জিন টানবে, তাতে খাতাটা নিট অ্যান্ড ক্লিন হয়, লেখাটা অনেকটা কম্প্যাক্ট হয়, ঠিক আছে? ওটা প্রথমেই ওরা ওই কাজটা করে নেবে। এক্সট্রা পেজ যদি নেয় সেক্ষেত্রে ওরা সেই বিষয়গুলোকে কন্টিনিউ করবে, এটা রিপ্রেজেন্টেশনটা অনেক ভালো হয়। আরেকটা বলবো, পরীক্ষকদের কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট তার ডান দিকে পার্ট মার্কিং হয় আর বাঁদিকে মার্জিনের বাইরে নিয়ম কিন্তু আছে, স্টুডেন্টসদের হাতে লেখার ওপরে আমাদের মার্কস বসানোর কথা নয়। তার জন্য আমাদের তাহলে কি করতে হবে, যদিও লেফট সাইডে মার্জিনটা রাখে তাহলে মার্জিনের বাইরে টোটাল মার্কস আর রাইট হ্যান্ড সাইডে পার্ট মার্কিংগুলো হয়, তাতে পরীক্ষক হিসেবে আমার কাউন্টিংয়েও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কমে যায়। এবং ওপরেও যেহেতু অনেক সময় লিখতে হয় বা কোনো পেজ টোটাল করে আমাদের যেতে হয়, সেইটাও স্পেস থাকলে সুবিধা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে জিজ্ঞেস করব যে চ্যাপ্টার যেগুলো বললেন আপনারা, এতগুলো চ্যাপ্টার ডিভিশন, মাল্টিপল চয়েসের ক্ষেত্রে একটা আমরা দিশা পেয়ে গেলাম যে এটা ব্রড কোয়েশ্চেনে আরেকটু যদি স্পেসিফিক্যালি আমাদের বলেন যে কোন কোন বিষয়গুলো ওরা জোর দেবে, এবং পরীক্ষায় লেখার ক্ষেত্রে আপনারা যেহেতু খাতা দেখেন সেই জায়গাটা দেখতে গিয়ে কী ভুলগুলো চোখে পড়ে, যে একটা ব্রড কোয়েশ্চেন লিখেছে সেখানে হয়তো 5 আপনি 3 দিলেন, কেন ওই 2টা দিতে পারলেন না? দেখা গেল যে একটা ব্রড কোশ্চেনের প্রথম অংশটা আছে পার্থক্য 2 নাম্বার পার্থক্যের দুটো সঠিক পয়েন্ট যথেষ্ট, স্টুডেন্টরা যদি একটা এক্সট্রা পয়েন্ট লিখতে চায় সেটা লিখতে পারে। এবার দেখা গেল যে মাইটোসিস এবং মিওসিসের দুটি পার্থক্য নির্ধারণ করো বা নির্দেশ করো, এটা হচ্ছে প্রশ্ন। রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস। এই ক্ষেত্রে তাড়াহুড়োতে বাদিক মাইটোসিস ডান দিক মিওসিস লিখেছে, কিন্তু পয়েন্টসগুলো উল্টো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার দেওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই, নাম্বার 0 হবে। এর সাথে আরেকটা বিষয়, ডায়াগ্রামের ক্ষেত্রে যদি ডায়াগ্রাম পুরোপুরি ভুল হয়ে যায়, ডায়াগ্রাম যদি 0 হয় তাহলে কিন্তু তার কোনো পার্ট মার্কিং মানে লেভেলের বিষয়ে কোনো মার্কিং হবে না। এর সাথে আমি আরেকটা বিষয় সংযোজন করে দিচ্ছি, এখন প্রশ্নে উল্লেখ করা থাকে যে
দুটো প্যারামিটার দিয়ে দিল যে এদের ভিত্তিতেই পার্থক্য লিখতে হবে। আচ্ছা। ছেলেমেয়েরা 4টে পার্থক্য লিখলো, কিন্তু ওই দুটো তারা উল্লেখই করলো না, তাহলেও তখনও কিন্তু আমাদের নাম্বার নাম্বার দেওয়ার জায়গা জায়গা থাকলো না। আর একটা জিনিস বলবো যে বৈশিষ্ট্য লেখার সময় অনেকগুলো, ধরুন 8টা-10টা বৈশিষ্ট্য আছে, কিন্তু 4টে বৈশিষ্ট্য চেয়েছে। সেই 4টে বৈশিষ্ট্য নির্বাচনের ক্ষেত্রে কোন কোন দিকগুলোর উপর জোর দেবে? অনেক সময় দেখা যায় বৈশিষ্ট্য তো ধরুন খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য সবই, কিন্তু অনেক সময় আছে খুব লঘু বৈশিষ্ট্য যেগুলো, হ্যাঁ সেগুলো হয়তো তারা ওখানে দিল, সেটা কি কোনো ম্যাটার করে? হ্যাঁ, করে। এটা কিছু অবশ্যই কিছু, এটা প্রশ্নের উপর নির্ভর করবে, কিছু কিছু ক্ষেত্রে করবে, আর কিছু ক্ষেত্রে আবার হয়তো হবে না। তবে আমি বলবো যে প্রধান বৈশিষ্ট্যগুলোই আগে ব্যবহার করা ভালো। একদম। পরীক্ষার্থীদের বোঝার সুবিধার জন্য আমি এরকম ভাবে বলতে পারি যে তারা গঠনগত এবং কার্যগত দিক যে কোনো বিষয়ের তো থাকে, হ্যাঁ। সেগুলো যেন তারা উল্লেখ করে। আচ্ছা, আর একটা জিনিস, হ্যাঁ এই গঠনগত কার্যগত মানে একদম তার এফেক্টিভ যে মানে অ্যাক্টিভিটিটা, সেই কাজের জায়গাটা আগে হাইলাইট হলো। একদম। তারপরে তার গৌণ বৈশিষ্ট্য থাকতে পারে যদি মনে হয় পরে দিতেও পারে একটা এক্সট্রা, কিন্তু আগে মূল যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেওয়ার কথা বলছেন, তাই তো? আচ্ছা, মাল্টিপল চয়েসের ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি। অনেক সময় হয় যে একটা ভুল ধারণা অনেক সময় চলে আসে যে পুরো বাক্যটা লিখলো, ড্যাশ দিল, দিয়ে সঠিক উত্তরটা নির্বাচন করে আবার লিখলো, এতে অনেকটা সময় যায়। কি এটা করার দরকার আছে, না শুধু দাগ নাম্বার দিয়ে সঠিক যে উত্তরটা শুধু সেইটা লিখলেই না, হবে? না। আমাদের কোশ্চেন পূর্ণ নাম্বার বাক্যে 1-এ প্রশ্নেই বলা আছে পূর্ণ পূর্ণ বাক্যে বাক্যে উত্তর উত্তর লিখতে হবে। আচ্ছা তাহলে কোশ্চেন নাম্বার 1 পূর্ণ বাক্যে উত্তর লেখা বাধ্যতামূলক। আচ্ছা কোশ্চেন নাম্বার 2 ওটাও সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা লেখা, সেইখানে কিন্তু নিয়মে বলা নেই যে আচ্ছা। পূর্ণ বাক্যে লিখতে হবে। হ্যাঁ। সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট 2.1 বলে সে তার সঠিক উত্তরটা লেখে তাহলেও হবে। আর সে যদি ধরুন লিখে ফেলে, পূর্ণ বাক্যে লিখে ড্যাশ দিয়ে লিখলো তাহলে তো সত্য কোনো বা মিথ্যে, অসুবিধাই নেই। তাহলে কোনো এটাতে কোনো বরঞ্চ আমার মনে হয় ওটা উচিত। হ্যাঁ। একজন পরীক্ষক দেখতে গেলে তার ওইভাবে পড়লে কোনোভাবেই নাম্বারে ভুল হওয়ার কথা নয়, ওভাবে লেখা উচিত। আচ্ছা, এবার যদি বলুন খাতাটা সাজানোর ক্ষেত্রে মাল্টিপল চয়েস আগে করবে না ব্রড কোয়েশ্চেনগুলো আগে করবে, এই বিষয়ে আপনাদের দুজনেরই মতামত দিন একটুখানি। সেক্ষেত্রে প্রশ্নে যেরকম রয়েছে, ওদের প্রশ্ন শুরুই হচ্ছে এমসিকিউ দিয়ে, ওইভাবেই করা উচিত। কারণ এটা অনেকটা স্কোরিং, ওদের 60 নম্বর মতো আসছে হচ্ছে 1 আর 2 মার্কসের একদম। কোশ্চেন, তাহলে এটা হচ্ছে ওদের অনেকটা নাম্বার কি করবে, ওরা ওখান থেকে তুলতে পারবে। ওটা যদি ওরা পরের দিকে করে, অনেক সময় কি হয়, জানা জিনিসও ওরা টেনশনে কি করতে পারে, ভুল করতে পারে। তাই পরপর করে যাওয়াই হচ্ছে ভালো ওদের জন্য। এই বিষয়ে আমিও একমত। কোশ্চেন নাম্বার 1 আগে করব, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 2 মার্কসের কোশ্চেন প্রতিটি। সেই কোশ্চেনের আবার দেখা যায় পার্থক্য এসছে, বা দুটো উদাহরণ চেয়েছে, অথবা দুটো বৈশিষ্ট্য লিখতে দিয়েছে, এরকম 2 নাম্বারের। ফলে এইটুকু করতে আমার মনে হয় স্টুডেন্টসদের সময় লাগতে পারে খুব বেশি হলে 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, আমি ধরলাম 1 ঘন্টা 30 মিনিট। 1.5 তাহলে ঘন্টা। এইটুকু সময়ের মধ্যে ও মার্কস ক্যারি করছে 60। প্রায় 70% মার্কস। হ্যাঁ, 60। হ্যাঁ, আমি যদি এভাবে ভাবি ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, তাহলে ওর 70 তোলা হয়ে গেছে। একদম। তারপর কোশ্চেন নাম্বার 4.1 ডায়াগ্রাম আগে করে নিল। হ্যাঁ। তারপর তার স্টুডেন্টের চয়েস, সে কিভাবে লিখবে, তাতে সে দেখছে, বা আমার অভিজ্ঞতায় আমি বলি যে অন্ততপক্ষে 1/2 ঘন্টা আগেই তার পরীক্ষার লেখা কমপ্লিট। 1/2 ঘন্টা ধরে সে একটু চেক করে নিক কোনো পার্ট কোশ্চেন মিস হয়ে গেছে কিনা লিখতে গিয়ে, এটাও হয়। এই চেকিংটা হ্যাঁ, খুব দরকার। এইটুকু চেক করে নিয়ে কোনো শব্দে বানানটা হয়তো ভুল হয়েছে চোখে পড়লো, সায়েন্টিফিক নেম লিখতে গিয়ে সে আন্ডারলাইন করেনি, এটা চোখে পড়লো, এইগুলো দিলে আমার মনে হয় খুব সহজেই 90+ জীবনবিজ্ঞানে পাওয়াটা কোনো সমস্যা নয়। আচ্ছা, এবার আর একটা বলি যে এই যে খাতার প্রথমে যে 15 মিনিট পাচ্ছে, অনেক সময় বাচ্চাদের মধ্যে প্রবণতা দেখা যায় তারা ওই 15 মিনিটটাকেও ভাবে যে আমি হুড়মুড়িয়ে তাড়াতাড়ি করে না, মানে কাজে লাগাই না, ওই লেখাতে। সময় প্রশ্নটা প্রপারলি প্রত্যেকটা পড়া, অপশন যেগুলো অর আছে ধরুন সেগুলো পড়া, এইটা কিভাবে ওরা নিজেদেরকে তৈরি করবে যে মানসিকভাবে এই যে একটা মেন্টাল ব্যালেন্সও তো থাকে, সেইটা আপনারা একটুখানি বলে দিন।
মাল্টিপল চয়েস কোশ্চেনে তো অর নেই, সেখানে সবগুলোই করতে হবে, তো সেটা ওরা সব করছে। যে প্রশ্নগুলো অর রয়েছে সেগুলো আমার মতে দুবার করে পড়ুক, কোনটা ও ভালো পাচ্ছে সেটাও দেখে নিক, পেন্সিল দিয়ে ছোট করে দাগ দিয়ে নিতে পারে, ওর উত্তর লেখা হয়ে গেলে ডবল টিক করে নিতে পারে। এবং স্যার যেরকম বললেন যে শেষের 15 মিনিট সময় ওরা কি করবে, খাতাটা একবার পুনর্মূল্যায়ন করবে যে কোনো জায়গা বাদ গেছে কিনা। অনেক সময় ছেলেমেয়েদের দেখি যে আঁকার জন্য জায়গা ছেড়ে গেছে, হয়তো প্রশ্ন এসেছিল যে মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা, ও ওখানে আঁকতে চেয়েছিল, ছেড়ে গেছিল, সেই সময় ওরা যখন আবার আঁকাটা এঁকে দিতেই পারে। তো শেষ 15 মিনিটে ওরা এই কাজটা করবে। মানে আপনারা বলতে চাইছেন যে প্রথমে 3 ঘন্টা 15 মিনিটের যে পরীক্ষা, প্রথম 15 মিনিটটা প্রশ্ন পড়া, সেখান থেকে Choice নিজের করা। চয়েসটা করা, এগুলোতে জোর দেবে। তারপর 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা লেখা করবে। কমপ্লিট আর হয়ে যাবে। 15 হয়ে মিনিট যাবে, হচ্ছে, হয়ে যায়। আমি হয়ে যায়। স্টুডেন্টসদের বলছি যে ওই সময়ের মধ্যে হয়ে যাবে, কোনো রকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এমনভাবেই প্রশ্ন নির্বাচন করা হয়েছে যে সেগুলো মোটামুটি ওই টাইমের মধ্যে হয়ে যায়। আমরা আলোচনার প্রায় শেষের দিকে আস্তে আস্তে চলে আসছি। এবার যদি ওভারঅল যদি আপনাদেরকে একটু সাম আপ করতে বলি, তাহলে কিভাবে করবেন যে জীবন বিজ্ঞান পরীক্ষা এবং এবারের পরীক্ষার্থী? প্রথমেই বলবো যে সুস্থ থাকো, এই কদিন ভালো নিজেদেরকে একটা প্রপার রুটিনের মধ্যে রাখো, খুব বেশি রাত জেগো না, ঘুমটাও শরীরের জন্য দরকার, পরীক্ষা সবার ভালো হবে, রুটিন করে রিভিশন দাও, তার সাথে সাথে আঁকাগুলো প্র্যাকটিস করো, যখন ভালো লাগবে না, পড়াটা মোনোটোনাস মনে হবে, তখন আঁকাগুলো প্র্যাকটিস করো, পরীক্ষা সবার ভালো হবে, সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা। স্টুডেন্টসদের বলছি চেকার বোর্ড একবার ভালো করে প্র্যাকটিস করা, ম্যাডাম যেটা বললেন ডায়াগ্রাম ভালো করে প্র্যাকটিস করা, শুধু ডায়াগ্রাম না, ডায়াগ্রাম মানে ড্র করবার পর একটু লেবেলিংগুলো ঠিক মতো পারা যাচ্ছে কিনা সেগুলো চেক করা। আর এতদিন তুমি যেভাবে তৈরি হয়েছো সেইভাবে যখন এমসিকিউ করেছো ইত্যাদি, সেই কোশ্চেন বা উত্তর বা তোমার কাছে যদি কোনো মডেল উত্তর তুমি স্কুল থেকে লিখে চেক করে এনেছো, সেগুলোকে আরেকবার রিভিশনে চলে যাওয়া করলেই দেখবে যে কোনো সমস্যা নেই, কোশ্চেন সহজ এবং খুব ভালো হবে। অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য এবং এত সহজভাবে বিষয়টাকে তুলে ধরার জন্য। আবারও পরীক্ষা স্পেশালে ফিরবো অন্য বিষয় নিয়ে। খুব ভালো থাকো, সুস্থ থাকো প্রত্যেকে, সঙ্গে রাখো কলকাতা দূরদর্শন।